খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। সাময়িক স্বস্তিতে নির্মলা, নির্বাচনী বন্ড নিয়ে তোলাবাজি মামলা তদন্তে স্থগিতাদেশ। মহলবাড়ি দুর্যোগের আশঙ্কা, সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কথা মতো সবকিছুই হবে। ডাক্তারদের কাছে আরও সময় চেয়ে ধৈর্য ধরার আবেদন মুখ্য সচিবের। বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা নেই, ইসরায়েল প্রধানমন্ত্রীকে ফোনে বললেন মোদি। সংস্কার নিয়ে ফের ডিগবাজি ইউনূসের। প্রধান উপদেষ্টাকে নিয়ে সংশয় বাড়ছে বাংলাদেশে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্বাচনী বন্ডের মাধ্যমে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। তবে আপাতত স্বস্তি পেলেন নির্মলা, কারণ এই মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। নির্মলা সীতারমণ ছাড়াও আরও কয়েকজন এই অভিযোগে অভিযুক্ত। তাদের মধ্যে আছেন নলিন কুমার কাটিল। তিনি বিষয়টি নিয়ে আদালতে আবেদন করেছিলেন। তার আর্জিতে সাড়া দিয়েছে কোর্ট। স্পষ্ট নির্দেশ এসেছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মামলা তদন্ত স্থগিত থাকবে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে 2019 এবং 2022 সালে এক সংস্থা থেকে নির্বাচনী বন্ডের নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, একটি সংস্থা শুধুমাত্র মোটা অঙ্কের চাঁদা দেওয়ার জন্যই গঠন করা হয়। এক্ষেত্রে নির্মলা সহ বিজেপির হেডওয়েটদের নাম উঠে আসে। গত এপ্রিল মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা, কর্ণাটকের বিজেপি নেতা নলিন কুমার কাটিল এবং বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ। ভোটে কালো টাকা আমদানি বন্ধের উদ্দেশ্যে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার, কিন্তু বাস্তবে দেখা যায় অন্য রাজনৈতিক দলগুলির থেকেও লাভের অঙ্ক সবচেয়ে বেশি ঘরে তুলেছে বিজেপি। পরে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মহালয়ার দিন দুর্যোগের আশঙ্কা, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের সব জেলাকেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত মন্ত্রীদের সতর্ক থাকার পাশাপাশি পুজো যেন শান্তিতে কাটে সে বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। মনোজ পন্ত বলেন, মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে মহালয়ার দিন রাজ্যে দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি নির্দেশ দেন দুর্গাপুজোর পাশাপাশি রাজ্যের বানভাসী পরিস্থিতিতে উচ্চপদস্থ আধিকারিকরা যেন সবসময় নজরে রাখেন। জেলা শাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবেলা দফতর সহ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্য সচিব আরও জানান, মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন পুজো আসছে, এটা যেমন ঠিক তেমনি রাজ্যের বন্যা পরিস্থিতির কথা ভুলে গেলে চলবে না। যেসব মন্ত্রীদের এলাকায় বন্যা রয়েছে তারা বন্যা দুর্গতদের বিষয়ে বিশেষ নজর দেবেন। প্রয়োজনে পাশের এলাকাগুলোর দিকেও খেয়াল রাখবেন। যেসব মন্ত্রীদের এলাকার বন্যার ভ্রুকুটি নেই তারা বন্যা কবলিত এলাকার জন্য প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহ ও বিতরণের বিষয়ে নজর দেবেন। কোশি নদী থেকে জল ছাড়ার ফলে রাজ্যে প্লাবনের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে বলে খবর। চিকিৎসকদের সুরক্ষায় পদক্ষেপ নিয়ে সোমবারই রাজ্যকে ভর্ৎসনা করেছে রাজ্য। সোমবার তথ্য জমা দেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন এখনো 50% বেশি কাজ হয়নি, কেন কাজে এত ধীরগতি? শীর্ষ আদালতের শুনানির পর নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্য সচিব মনোজ পন্ত জানান, প্রতিশ্রুতি মতো সবকিছুই হবে, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে। সোমবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য সচিব আরও বলেন, এটা মানতেই হবে, হাসপাতালে বাথরুম তৈরি থেকে শুরু করে সিসিটিভি লাগানো, রেস্ট রুম তৈরি সব কাজ হাতে নেওয়া হয়েছে, কিন্তু সবটা শেষ করতে একটু সময় লাগবে। মনোজ পন্ত এদিন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে অনুরোধ করেন, আমরা আশা রাখি জুনিয়র ডাক্তাররা ধৈর্য না হারিয়ে মানুষের জন্য কাজ করবেন। উল্লেখ্য, আরজি করের পর এবার সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিলেন হাসপাতালে তাদের নিরাপত্তা ব্যবস্থা সবার আগে জোরদার করতে হবে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, নামমাত্র কাজ হলেও হাসপাতালে এখনো অনেক কাজ বাকি। সেই সিসিটিভি বসানোই হোক বা ডাক্তারদের জন্য রেস্ট রুম তৈরি, কোনো কাজই সম্পূর্ণ হয়নি। দ্রুত সেই কাজ না করলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম থেকে ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে ফেরার আবেদন জানিয়েছে রাজ্য, তাতে লাভের লাভ কিছু হয়নি। প্রতিদিনের নিরাপত্তাহীনতার কারণে ডাক্তারদের ভুগতে হচ্ছে বলে অভিযোগ। সোমবারই কলকাতায় ডক্টরস ফোরামের মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আগেই ডাক্তারদের থেকে আরও কিছুটা সময় চেয়ে ধৈর্য ধরার আবেদন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের। আরব দুনিয়া এই মুহূর্তে তোলপাড়, ইসরায়েল লাগাতার হামলা করে চলেছে লেবাননে। পরপর এয়ার স্ট্রাইকে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের তারা খতম করেছে বলেও দাবি। তবে আক্রমণ এখনও থামবে না বলে স্পষ্ট করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে কিন্তু সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই, নেতানিয়াহুকে ফোনে এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী। কি কথা হয়েছে তাদের দুজনের মধ্যে তার সংক্ষিপ্ত বিবরণ তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে। মোদী লিখেছেন, ইসরায়েল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো। এই মুহূর্তে পরিস্থিতি আর খারাপ হতে না দিয়ে পশ্চিম এশিয়ায় আটকে থাকা সমস্ত নাগরিকদের নিরাপদে ফের করে
আবার পড়ছি, এই মুহূর্তের পরিস্থিতি আরও খারাপ হতে না দিয়ে পশ্চিম এশিয়ায় আটকে থাকা সমস্ত নাগরিকদের নিরাপদে বের করে নিয়ে আসাই লক্ষ্য হওয়া উচিত। যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে ভারত সর্বদা তৈরি। যদিও মোদির সঙ্গে কথার পর ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণ করবে কিনা তা স্পষ্ট নয়। হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের পর থেকে হিজবুল্লাহ গোষ্ঠী তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল। পরপর হামলা চালায় তারা সেই দেশে। এরই পাল্টা দিতে শুরু করেছে ইসরায়েল। ইতিমধ্যেই দেশের সেনাবাহিনী দাবি করেছে হিজবুল্লাহর কোনো শীর্ষ নেতাই আর বেঁচে নেই। তাদের প্রস্রাবাল্লাকেও তারা খতম করেছে। কিন্তু নেতানিয়াহুর স্পষ্ট হুঁশিয়ারি ছিল, হিজবুল্লাহকে গোড়া থেকে নিকেশ না করে তিনি দম ফেলবেন না। তাই হামলা থামানোর কোনো ইঙ্গিতই দেয়নি ইসরায়েল। সোমবারই নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে 350 জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। নতুন করে বেইরুটেও হামলা করেছে তারা, যেখানে 4 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট 105 জনের মৃত্যু হয়েছে বলে দাবি। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর কেউ কেউ ভেবেছিল যে হামলার গতি কমে আসবে, কিন্তু তা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সিজফায়ারের প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি ইসরায়েল। ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে গেছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য ছিল, তাদের নাগরিকদের 100% সুরক্ষা দিতে তিনি যা খুশি করতে পারেন। মঙ্গলবার থেকে বাংলাদেশের রাষ্ট্রের নানা ক্ষেত্রে সংস্কার নিয়ে গঠিত 6টি কমিটির কাজ শুরু করার কথা ছিল, কিন্তু সোমবার পর্যন্ত এই ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। দিনভর এ নিয়ে টালবাহানার পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, কমিশনের কাজের বিষয়ে সিদ্ধান্তের কিছু পরিবর্তন হয়েছে। কমিশন প্রথমে রাজনৈতিক দলগুলির মতামত নেবে, তারপর বিজ্ঞপ্তি জারি করা হবে। একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দলের মতামত নেওয়ার সঙ্গে বিজ্ঞপ্তি জারির কি সম্পর্ক আছে? তাছাড়া কমিশন গঠনের কথা ঘোষণার সময় বিএনপি সহ একাধিক দল রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার পর কমিশনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। ইউনূস তখন সেই পরামর্শ কানে তোলেননি। 18 দিন পর তার অফিস জানিয়েছে, রাজনৈতিক দলের মতামত শোনার পর কমিশন কাজ শুরু করবে। প্রশ্ন উঠেছে, ইউনূস শুধু মৌখিকভাবে কমিশনের চেয়ারম্যানদের নামে ঘোষণা করেছিলেন। বলা হয় চেয়ারম্যানেরা সদস্যদের কাছে বেছে নেবেন। বিজ্ঞপ্তি জারি না হওয়ায় সদস্য বাছাই চেয়ারম্যানেরা করতে পারবেন না। স্বভাবতই সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার বাড়তি সময় নিচ্ছে বলে অনেকেই মনে করছেন। ইউনূস গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি নির্বাচন, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের 6টি কমিশন গঠনের কথা জানান। প্রতিটি কমিশনের চেয়ারম্যানদের নামও ভাষণে উল্লেখ করেন তিনি। কিন্তু তারপর গত 18 দিন সরকার কোনো রকম উচ্চবাচ্য করেনি। এর মধ্যে সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান বদল করা হয়েছে। অনেকেই মনে করছেন সংস্কারের কাজ পিছিয়ে যাওয়ার অর্থ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে। কারণ সংস্কার অর্থাৎ আইন ও সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ছাড়া ভোট হবে না, আগেই সব দল সায় দিয়েছে।